সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম সবাইকে স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় নির্বাচনী উত্তাপ, আর এই নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার, রয়েছেন নাইমুল ইসলাম খান, সম্পাদক আমাদের অর্থনীতি, এবং সমর রায়, নির্বাচন বিশ্লেষক। প্রিয় দর্শক, আপনাদের বলে দিয়ে আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় অংশ নিতে পারবেন। এজন্য আমাদেরকে ফোন করতে হবে যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তা আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। রোহিঙ্গা ইস্যুতে সমস্যা সমাধানে দুই দেশের সরকার প্রধান পর্যায়ে প্রচেষ্টা চলছে। উখিয়া টেকনাফ থেকে 70 রোহিঙ্গা সহ 4 দালাল আটক। পতাকা বৈঠকে সীমান্তে যৌথ টহলের প্রস্তাব। অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের যে কোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ। সিলেটে 11 পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ। বিধি অনুযায়ী পদত্যাগ করলেন আইভি। মনোনয়নপত্র নিলেন বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত। সারা দেশের স্কুলগুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু। প্রথম শ্রেণীতে লটারি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের। প্রক্রিয়াকে অযৌক্তিক বলছেন শিক্ষাবিদরা। এবং বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আয়কর সপ্তাহ। রিটার্ন দাখিলের সংখ্যা বাড়বে আশা এনবিআরের। বেশি আয়ের নাগরিকদের আওতায় আনার পরামর্শ বিশ্লেষকদের। আমরা চলে আসবো আমাদের আলোচনায়। আমরা দেখতে পাচ্ছি যে রাজনীতিতে কিছুটা উত্তাপ সৃষ্টি হচ্ছে নির্বাচন ঘিরে। নির্বাচন জাতীয় নির্বাচন নয়, মানে আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এবং 22শে ডিসেম্বর নির্বাচন হবে। নারায়ণগঞ্জ আমরা জানি যে একটা খুবই সেন্সিটিভ জেলা এবং শহর, এবং নারায়ণগঞ্জকে ঘিরে সবসময় একটা উত্তেজনা বিরাজ করে। এবারও তাই হবে বলে আমরা আশা করছি। নারায়ণগঞ্জের আওয়ামী লীগ প্রার্থী হয়েছেন সেলিনা হায়াত আইভি এবং বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এটি এই প্রথমবারের মতো দলীয় ভিত্তিতে নির্বাচনটা হচ্ছে। এছাড়া 28শে ডিসেম্বর আরেকটি নির্বাচন হবে, সেটি হচ্ছে 61 জেলায় জেলা পরিষদ নির্বাচন হবে, যেটি নির্দলীয় ভিত্তিতে হবে এবং এটি ঠিক সরাসরি ভোটে না, ইউনিয়ন পরিষদ, উপজেলা এবং পৌরসভার নির্বাচিত প্রতিনিধিরা ভোট দিয়ে নির্বাচন করবেন। এছাড়া জাতীয় নির্বাচন যদিও 2019-এ বলা হচ্ছে, কিন্তু সেটা নিয়ে কিছুটা এখনই উত্তাপ ছড়াচ্ছে, বিশেষ করে নির্বাচন কমিশন গঠন নিয়ে। এই নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে যাবে ফেব্রুয়ারিতে এবং খালেদা জিয়া ইতিমধ্যেই 16 দফা একটি প্রস্তাবও দিয়েছেন, যেটি নিয়ে আলোচনা বিতর্ক সবই তৈরি হচ্ছে। এই সব নিয়ে আমরা একটু আলাপ করব আজকে। প্রথমেই ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, আপনি যদি শুরু করেন। কোথা থেকে শুরু করব? সব মিলিয়ে কেমন হবে? বা নারায়ণগঞ্জের নির্বাচন এটা সেকেন্ড সিটি কর্পোরেশন নির্বাচন, মানে দ্বিতীয়বার হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ডিক্লারেশনের পরে প্রথম নির্বাচনটা হলো দ্বিতীয় নির্বাচন সিটি কর্পোরেশনের হতে। নারায়ণগঞ্জের নির্বাচন যদি আমি এখনো বুঝতে পারছি না যে কত দূর এটা কিরকম করাবে। এর আগে যে প্রথম সিটি কর্পোরেশন নির্বাচনটা ছিল, এটা নিয়ে কিন্তু খুব একটা বেশ বড় উত্তেজনা ছিল। উত্তেজনার কারণ ডিভিশন অফ নারায়ণগঞ্জে, এমনিতে নারায়ণগঞ্জ ঢাকা শহরের খুব কাছাকাছি, পুরনো শহর, এবং নারায়ণগঞ্জে কিন্তু অভিবাসী খুব বেশি, আউটসাইড লোকজন বেশি, শ্রমিক হিসাবে কাজ করতে আসে। বৃহত্তর জুট মিল ছিল এক সময়, গার্মেন্টস আছে। তো নারায়ণগঞ্জের অরিজিনাল বাসির চাইতে বহিরাগতরা বেশি, যারা কাজের জন্য আসে। তো কাজেই সেই ক্ষেত্রে যেমন এটা একটা ঐতিহ্যবাহী বন্দর, তেমনি নারায়ণগঞ্জবাসীর মধ্যে আমি যেটা লক্ষ্য করলাম যে একটা 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 রাজনীতির বেশ ভালো একটা বলতে পারবো যে ডেন বা বাংলা যেটাকে বলি যে দুর্গ টাইপের
এখানে একসময় আওয়ামী লীগের জন্ম হয়েছিল, অনেক কিছু হয়েছিল, মানে ঐতিহাসিক যে বিষয়টা বললাম। এবং মানুষ কিন্তু খুব সচেতন, তারা কাকে ভোট দিবে, কিভাবে ভোট দিবে, ভোট দিতে যাবে। ভোটের ব্যাপারে নারায়ণগঞ্জবাসীকে আমি সবচেয়ে বেশি উৎসাহ দেখলাম ওই সময়ের মধ্যে। তো ওই নির্বাচনের সাথে এই নির্বাচনে একটু তফাৎ এই কারণে হবে, ওই নির্বাচনটা দলীয় ভিত্তিক ছিল না, না থাকার কারণে একটা ইনডাইরেক্ট সাপোর্ট ছিল দুই দিকের থেকেই, ইনডাইরেক্টও প্রায় একেবারে ওপেনই বলতে পারেন। তো সেই ক্ষেত্রে কিছুটা একটা সমস্যা ছিল, যে ধরুন তৎকালীন আওয়ামী লীগের সাপোর্টে একজন ছিল, আবার ইনডাইরেক্ট সাপোর্টে কয়েকজন ছিল। আইবি এখনকার যিনি মনোনয়ন পেলেন, তিনি তাকে সাপোর্ট দেওয়া হলো না, তিনি এককভাবে দাঁড়ালেন। ওইদিকে তৈমুর আলম খন্দকার দাঁড়ালেন বিএনপি থেকে। তো এই ধরনের একটা ত্রিমুখী একটা কিছুদিন চললো। তারপরে তো লাস্টের দিকে তৈমুর খন্দকার উইথড্র করার পরে যে সিচুয়েশনটা হয়েছিল, তখন কিন্তু দুমুখী একটা সিচুয়েশন। একটা হলো তৎকালীন সরকার কর্তৃক সাপোর্টেড শামীম ওসমান, আর অন্যদিকে হলো নারায়ণগঞ্জবাসীর এলিটসদের সাপোর্টে। এইখানে উত্তেজনাটা খুব ব্যাপক উত্তেজনা শুরু হলো, এবং দুইটি ফ্যামিলি কিন্তু খুব ঘনিষ্ঠ আওয়ামী লীগের সাথে। এই উত্তেজনার মধ্যে নানান এলিমেন্ট যোগ হলো এটার মধ্যে। এক তো হলো ঢাকার কাছে, তারপরে বিএনপি উইথড্র করে গেল, তারা আবার আরেক উইথড্র করলো আরেক কাহিনী বলে। তো এই সব কিছু মিলিয়ে ওই সময়টা, আমি নারায়ণগঞ্জের প্রথম নির্বাচন বিষয়টা যদি বলি, আমার কাছে, যেহেতু আমরা খুব কাছে থেকে খুব সরাসরি ইনভলভ হয়ে গেছিলাম আমরা সবাই, পুরো কমিশন, তো ওই নির্বাচনটা কিন্তু আমার কাছে মনে হলো যে যতগুলো নির্বাচন সিটি কর্পোরেশন আমরা করিয়েছি, তার মধ্যে সবচেয়ে বেশি প্রবলেমেটিক ছিল আমাদের জন্য, চ্যালেঞ্জিং ছিল। এবং এটা আরো চ্যালেঞ্জিং করলো এই যে আপনারা সবাই মিলে, মানে একেবারে নারায়ণগঞ্জ একেবারে ঘাটিয়ে গাড়ে গেল মিডিয়া ঘাটি, সারাদিন শুধু এটা নারায়ণগঞ্জ নিয়ে কথা, আর কোনো নিউজই ছিল না সেখানে। সেটাতে আরো উত্তেজনা সৃষ্টি করলো। এখন বিষয়টা হলো যে আপনাকে ম্যানেজমেন্টটা আমাদের জন্য খুব কঠিন হয়ে গেল পরে। আমাদেরকে অত্যন্ত, মানে বলবো যে শক্ত হাতে এই ম্যানেজমেন্টটা তৈরি করতে হচ্ছিল। তারপরে তো জানেন অনেক ঘটনা পুনরাবৃত্তি করছে না, সেইটার তুলনায় এবার আমি মনে করি যে একটু ইজিয়ার, কারণ এখন স্পষ্টতই বোঝা যাচ্ছে দুটি দলের কারা প্রার্থী, সেই বিশেষ করে মেয়র প্রার্থী। কাজে এখানে একটা বোঝা যাবে যে কে কার সাপোর্টে আছে। তারপরে আমি মনে করি যে উত্তাপ আর ছড়ানোর আরো অনেকগুলো বিষয় আছে। আর এই সমস্ত ইলেকশনে, লোকাল ইলেকশনে আমরা যেহেতু সবাই মিলে মেয়রের দিকে নজর দিই, উত্তাপ হয় কিন্তু ওই কাউন্সিলরদের মধ্যে, মারামারিটা ওইখানে হয়, যত রকমের অঘটন যা ঘটে ওইখানে ঘটে। কারণ মেয়ররা তো সব ফোকাস থাকে, আপনি মেয়রদের উপরে পুরো টেলিভিশন ফোকাসড, পুরো জার্নালিস্ট ফোকাসড, লোকজন ফোকাসড, আলোচনা করি আমরা মেয়র নিয়ে, কিন্তু ঘটনা হলো আসল তাদের দিকে তারা কিন্তু ওই শ্যাডোর নিচে রয়ে যায়। সেইখানে ম্যানেজমেন্টটা খুব ডিফিকাল্ট। ওই ম্যানেজমেন্টটাই ইলেকশন কমিশনকে এবারও করতে হবে, গতবার আমরা করেছি। তো ওই ম্যানেজমেন্টটা, কারণ তাদের যে মনোনয়ন কে দিচ্ছে, কে পাচ্ছে, তার কি ব্যাকগ্রাউন্ড, খুব ডিফিকাল্ট টু নো, পাবলিকলি আসে না এটা। তো সেই কারণে ওই এলাকার আপনার যে নজরটা, আমার মনে হয় এখন ইলেকশন কমিশন ওই এলাকাটা নজর দিতে হবে, বেশি দিতে হবে। নামুল ইসলাম খান, আপনার কাছে আসে, আপনি একটু যদি বলেন সামগ্রিকভাবে। উনি তো একটা প্রেক্ষাপট সহ বলেছেন যে ওনার সরাসরি অভিজ্ঞতাই ছিল বিগত নির্বাচনটা। আমার মনে হয় যে এবারও আবার একটা নতুন ভাবে নারায়ণগঞ্জ একটা চ্যালেঞ্জিং নির্বাচন হয়ে যাচ্ছে। এক হওয়ার কথা ছিল নারায়ণগঞ্জ কুমিল্লা সিটি কর্পোরেশন ইলেকশন, কুমিল্লা সিটি কর্পোরেশনটা আটকে গেল। কেন আটকে গেল? এটা মামলাতে স্থগিতাদের সাথে। তো এখন এটা আটকে যাওয়ার কারণে একক ফোকাস, তখন যত সংখ্যক টেলিভিশন ছিল এখন টেলিভিশন সংখ্যার দ্বিগুণ হয়েছে। আমার ধারণা টেলিভিশনের ক্যামেরাও এবার অনেক বেশি যাবে, বিকজ অফ দি অনলি ইলেকশন বিং হেল্ড অ্যারাউন্ড। তারপরে হচ্ছে এটার আবার নতুন চ্যালেঞ্জ হলো যে এবার দলীয় প্রতীকে হচ্ছে। আরো চ্যালেঞ্জ হলো এই যে এবার দুজন প্রার্থী, দুটো দলের একদম প্রকাশ্য, প্রথম থেকে আর কোনো অন্য ভাগাভাগি নাই। সুতরাং মোবিলাইজেশনটা আমার মনে হয় যে যার মতো করে করতে চেষ্টা করবে। এবং নারায়ণগঞ্জে কিন্তু মানে আপনি যেটা বলেছেন যে বিভিন্ন এলাকার মানুষ আছে
এবং নারায়ণগঞ্জে কিন্তু মানে ভোটার, জামাতের ভোটারও আছে কিন্তু প্রচুর, মানে এটা প্রকাশ্যে বোঝা যাবে না সাংগঠনিক কিছু দিয়ে। সো যদি তারা মোবিলাইজ করতে পারে, আমার মনে হয় যে এটা আরেকটা সরকারের আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা যদি কেউ একটু খেয়াল করে থাকি, মানে আমরা খেয়াল করেছি কিন্তু আমি রিলেট করার অর্থে খেয়াল করার কথা বলছি, যে উনি আওয়ামী লীগের কাউন্সিলে যখন বলেছিলেন না যে সামনের নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হোক, সেটা উনি চান না। তো এই যে প্রশ্নবিদ্ধ হইতে দিতে চান না, এর জন্যই কিন্তু উনি ওনার দলের নেতাকর্মীদেরকে নির্বাচনের জন্য এখন থেকে না, মানে আরো আগে থেকেই কাজে নামিয়ে দিয়েছেন। এবং আপনি যদি খেয়াল করেন, যে খেয়াল মানে আমরা করেছি সবাই, যে নারায়ণগঞ্জে যাতে কোনো অন্তর কোন্দল না হয়, উনি নিজে ডেকে এনে মোটামুটি কড়াকড়ি নির্দেশনা দিয়েছেন যে আইভিকে পাশ করাতে হবে। নাও এইটাই যদি মেসেজ হয় পাশ করাতে হবে, তার মানে প্রাইম মিনিস্টারও এখানে একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা চাচ্ছেন এবং এটা হবে বলে উনি চাচ্ছেন এবং মানে হবে বলে মনেও করছেন। তো এটা থেকে আমরা ইতিবাচক জিনিস দেখার চেষ্টা করতেছি। এক, যে এই নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। দুই, এই নির্বাচনটাই হবে বিরোধী দলকে কনভিন্স করার আরেকটা ওয়েট টেস্ট বা ড্রাই টেস্টও বলা যেতে পারে, একেবারে কমিয়ে যদি বলি। তো যদি এটা করা যায়, তাহলে নির্বাচন কমিশন পুনর্গঠনের প্রশ্নেও সরকারের দৃষ্টিভঙ্গিটা ইতিবাচক থাকবে। আমি জানি না এটা নিয়ে বিরোধী দলগুলোর সাথে ডায়ালগ হবে কি হবে না, মানে আমি অন্তত প্রকাশ্য ডায়ালগ হবে কি হবে না, নাকি পর্দার অন্তরালে নানান রকম যোগাযোগ হবে, অথবা সরকার তো জানেই আসলে বিরোধী দলগুলির মোটামুটি দাবি কি, সিভিল সোসাইটির দাবি কি, টকশোর কল্যাণে, সেমিনার, সিম্পোজিয়ামে গত বছরের পর বছর আসলে এগুলি সবই সরকারের জানা থাকলে এক ধরনের একটা গ্রহণযোগ্য নির্বাচন কমিশনের প্রক্রিয়া হয়তো প্রধানমন্ত্রীর ইচ্ছাতেই একটা মোটামুটি গ্রহণযোগ্য ক্রেডিবল নির্বাচন কমিশনের দিকে তারা যেতেও পারেন। তো এই প্রত্যাশাটাই আমার কাছে চ্যালেঞ্জিং মনে হচ্ছে সরকারের জন্য। আর নির্বাচন কমিশন সম্পর্কে যদিও অনেকে ব্যক্তিগতভাবে নির্বাচন কমিশনারদেরকে দোষারোপ করেন, আমি কখনোই পার্সোনালি নির্বাচন কমিশনের ব্যক্তিগতভাবে কমিশনারদের আমি কোনো প্রবলেমই দেখি না এই জন্য যে অ্যাকচুয়ালি আমরা যারা নির্বাচন সম্পর্কে, নির্বাচন বিষয়ের ছাত্র, ওনারা শিক্ষক, তা আমি একটু আমাদেরকে একটু মানে একটু সাবধানতা অবলম্বন করেই বলছি। এই নির্বাচন বিষয়ে দীর্ঘদিন ধরে সাংবাদিক হিসেবে, এবং আমি যেহেতু আমরা আসলে নির্বাচন পর্যবেক্ষণের সাথে মানে কয়েক যুগ হয়ে গেল জড়িত, এবং ইলেকশন ওয়ার্কিং গ্রুপের সাথেও আমরা জড়িত অনেকদিন যাবত। তো এখন এটা করে আমরা দেখেছি যে একটা নির্বাচন, এটা ইউনিয়ন পরিষদের হোক বা যে কোনোটারই হোক, নির্বাচন আসলে অংশগ্রহণমূলক এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নিরপেক্ষ হয় শুধু নির্বাচন কমিশনারদের মানে যোগ্যতা, নিষ্ঠা, প্রচেষ্টার দ্বারা না। এটা একটা অন্যতম প্রধান ফ্যাক্টর আমার অবজারভেশনে হচ্ছে দলগুলো কতটা তাদের সমর্থকদের মোবিলাইজ করতে পারে। এই যে অর্গানাইজেশনাল অ্যান্ড মোবিলাইজেশনের যে স্ট্রেংথ, এটা যে যতটা দেখাতে পারবে ততটাই নির্বাচনটাকে তাদের অনুকূলে রাখা যায়। এমনকি বৈরী সরকার, বৈরী পুলিশের মুখোমুখিও এটা আমরা দেখেছি। আপনি যদি 5 জানুয়ারির নির্বাচনের আগের সিটি কর্পোরেশন ইলেকশনগুলি বিশ্লেষণ করেন, ইউ উইল সি, যদিও মানে অনেকে বলবেন যে ওইগুলি তো ক্ষমতা পরিবর্তনের, তো ক্ষমতা পরিবর্তনের না হলেও অ্যাকচুয়ালি তৎকালীন ক্ষমতাসীন সরকারের জন্য এর চাইতে বিব্রতকর পরাজয় কিন্তু আর ছিল না। সামনে জাতীয় নির্বাচন, এর আগের একটার পর একটা সিটি কর্পোরেশন, এবং সবগুলি ভৌগোলিকভাবে রিপ্রেজেন্টেটিভ, মনে হচ্ছে সারা দেশেই আওয়ামী লীগের অস্তিত্ব বিপন্ন। এটা কিন্তু একটা রাজনৈতিক সরকার, এটা তাদের আকাঙ্ক্ষা হইতে পারে না। তো আমার মনে হয় যে সেটা তো বর্তমান নির্বাচন কমিশনারদের অধীনেই হয়েছিল। হাউ ওয়াজ দ্যাট পসিবল? যদি আমরা ওইটার অনুসন্ধান করি এবং সেটার নিরিখে বোঝার চেষ্টা করি, তাহলে আমার ওই যে উপসংহার, যে নির্বাচন কমিশনকে এককভাবে দায়ী করার কিছু নাই। আমাদের আসলে তো সীমাবদ্ধতা আছে, এটা সাখাওয়াত ভাইরা খুব ভালো করে জানেন, এবং ওনারা
রিকমেন্ডেশনও রেখে এসেছিলেন যে আইনি কাঠামোতেই একটা মৌলিক পরিবর্তন দরকার যদি সত্যি সত্যি নির্বাচন কমিশনাররা মানে অ্যাসার্ট করার মতো প্রত্যাশা আমাদের থাকে। তো সেটা তো হয় নাই। দ্বিতীয়ত হচ্ছে দলগুলি মানে বিএনপির দিক থেকে বিএনপি যেভাবে ধরেন একটু আন্দোলনের কর্মসূচিগত নানান রকম সমস্যার কারণে তারা যেভাবে সাংগঠনিকভাবে একটু দুর্বল হয়েছে ওটার রিফ্লেকশন হয়ে যায়, মানে দৌড়াদৌড়ির উপরে থাকে, অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে আহত, কেউ কেউ নিহত। দলটা তো একটু বিপর্যস্ত এই সাংগঠনিকভাবে। তাদের ভোটার কিন্তু কমে নাই, আমি মনে করি না তাদের কোনো ভোটার কমেছে। তারা একটা ব্যাপকভাবে সমর্থন ধন্য দল, বাট তারা যে ওই দলের ছোট ছোট এলাকায় মানে স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদেরকে সক্রিয় করা এবং ভোটারদেরকে নিরাপত্তার নিশ্চয়তা সহ ভোট কেন্দ্রে চলে আসার জন্য উদ্বুদ্ধ করতে পারার যে মানে ইয়েটা, সামর্থ্যটা, সেটা দেখাতে পারলেই কিন্তু পরিস্থিতির ক্ষেত্রে তারা অনুকূল হতো। তো এই জন্যই আমি বলছি যে নির্বাচন কমিশনের উপরে আমার আস্থা অনাস্থার কিছু আছে না। আমার কেন জানি মনে হয় এই নির্বাচন কমিশনের অধীনেই নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন নির্বাচনটা যদি বিএনপি ফাইট দিতে থাকে, মানে বিএনপি যদি কোনো কারণে ধরুন কৌশলগত কারণে নির্বাচনটাকে ব্যর্থ দেখানোর রাজনৈতিক স্ট্র্যাটেজিতে প্রত্যাহার করে নেয়, তাহলে তো এক পেশে নির্বাচন হবে। কিন্তু যদি সেটা না করে, তারা যদি প্রতিদ্বন্দ্বিতা করে, আমার মনে হয় এটা তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং আওয়ামী লীগের আভ্যন্তরীণ কোন্দল যদি কিছুটাও তারা তাদের অনুকূলে নেওয়ার চেষ্টা করতে পারে, তাহলে ইভেন জয়ী হওয়াটাও একেবারে অসম্ভব না। ধন্যবাদ। আমরা সমন্বয় আপনার কাছে আসবো, কিন্তু তার আগে একটা ফোন নেব। আমাদের সাথে একজন দর্শক আছেন টেলিফোনে। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মিজান, আমি টাঙ্গাইল থেকে বলছি। বলুন। বিষয়টা আজকে অনেক চমৎকার যে নির্বাচনী উত্তাপ, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যেমন গত সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা দেখলাম বিএনপি তার প্রার্থী মাঝপথে উঠাই নিল, আবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে একচেটিয়া ভোট আওয়ামী লীগ কাজ করলো, তাতে ভোটারদের উপস্থিতি 5 থেকে 6% মতো। নির্বাচনী মাঠে যতই উত্তাপ ছড়াক, জনগণ যদি বা ভোটাররা যদি এইখানে না আসতে চায়, সে ব্যাপারটা নিয়ে কোনো মতামত আছে কিনা বিজ্ঞজনদের? জি, আপনি কি বলবেন এটা একটু, তারপর ওনার কাছে যাই। দেখুন, ভোটারদেরকে ইলেকশনে বা ভোটে নিয়ে আসার কয়েকটি প্রতিষ্ঠানের কাজ। নাম্বার 1 হচ্ছে তার পলিটিক্যাল পার্টিকে মোবিলাইজ করতে হয় তার ভোটারদেরকে। সেকেন্ড পার্টি হচ্ছে ইলেকশন কমিশন। থার্ড পার্টি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। ইলেকশন কমিশন ভোটারদেরকে উদ্বুদ্ধ করে এইভাবে পরিবেশ তৈরি করে। ভোটাররা যদি মনে করে একটা সেফ পরিবেশে আমি যাচ্ছি, আমি ভোটটা দিতে পারবো, ভোটটা দিয়ে আমি বাড়িতে ফিরে আসতে পারবো, সেই ধরনের সিকিউরিটি নিরাপত্তা আছে, তাহলে ভোটাররা কিন্তু যাবে ভোট দিতে। বাংলাদেশের লোক ভোটের জন্য বসে থাকে। আর থার্ড যেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যারেঞ্জমেন্ট। আপনি সেখানকার পুলিশ, সেখানকার নিরাপত্তা, সেখানকে যারা ইলেকশনের সাথে জড়িত তারা কিভাবে ইলেকশনটাকে কন্ডাক্ট করছে, এই 3টা জিনিসের উপর নির্ভর করে ভোটারদেরকে আকৃষ্ট করার। তো সেখানে প্রথম দায়িত্ব কিন্তু হচ্ছে যে ক্যান্ডিডেট এবং পলিটিক্যাল পার্টি। ক্যান্ডিডেটরা যদি যার ভোটার আনতে পারে আর যদি ওই নিশ্চয়তা দিতে পারে, যে ক্যান্ডিডেটও কিন্তু একটা দায়িত্ব আছে একটা নিশ্চয়তা দেওয়ার। আর ইলেকশন কমিশনের সবচেয়ে বড় দায়িত্ব, মূল দায়িত্ব অন দ্য ডে অফ ইলেকশন, যে তাকে ওই পরিবেশটা তৈরি করতে হবে যেখানে মানুষ আস্থা রেখে ভোট কেন্দ্রে এসে ভোটটা দিয়ে যেতে পারবে। দুনিয়ার কোথাও 100% ভোট ঠিক হয় না, কিন্তু যদি আপনি মেজরিটি ভোটই যদি খারাপ হয়, তাহলে সেখানে তো ভোটাররা যাবে না। আপনার 2টা 3টা 4টা কেন্দ্র হতে পারে একটা বিশাল ইলেকশনে, কিন্তু যদি আপনি সব জায়গায় গিয়ে দেখেন যে একই রকম অব্যবস্থা, তাহলে ভোটাররা যাবে না। আর আমাদের দেশের ভোটারদের মধ্যে লার্জ সেকশন ভোট দেয় কিন্তু নারীরা, এবং নারী উপস্থিতিই বোঝা যায় যে ভোটের কেন্দ্রের বা ভোটের এলাকার পরিবেশটা কেমন আছে। তো এটা এই 3 জনের দায়িত্ব আছে, সেই দায়িত্বটা যদি সঠিক হয় তাহলে ডেফিনেটলি ভোটাররা যাবে। সমর রায়, আপনার কাছে। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, যে প্রশ্নদাতা প্রশ্ন করলেন তার প্রশ্নের রেশ ধরে আমি যদি বলি, যখনই একটা প্রতিযোগিতামূলক পরিবেশ থাকে, প্রতিযোগিতামূলক পরিবেশই আসলে ভোটারকে অ্যাট্রাক্ট করে, কারণ তখন তার প্রার্থীর জন্য সে ভোট দিতে আসে। সেই প্রতিযোগিতামূলক পরিবেশটা এখানে প্রয়োজন।
তো এখন এই পর্যন্ত যদি আমরা নারায়ণগঞ্জ নির্বাচন নিয়ে কথা বলি, আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে, তার প্রার্থী দিচ্ছে, এবং সেটা যদি কন্টিনিউ করে তাহলে কিন্তু মাঠটা প্রতিযোগিতামূলক মাঠ একটা থাকবে। সেখানে স্বাভাবিক কারণেই ওনারা দুজনই যেটা বললেন যে প্রার্থী এবং দল যদি নির্বাচনমুখী হয়, তো স্বাভাবিক কারণে পরিবেশটা নির্বাচনমুখী থাকবে এবং সেখানে জনগণের অংশগ্রহণ থাকবে। আর আমরা এত কথা বলছি নারায়ণগঞ্জ নিয়ে, আসলে নারায়ণগঞ্জের নির্বাচনটা কিন্তু ব্র্যান্ড করে দিয়েছে ভিন্নভাবে সেলিনা হায়াত আইভি। উনি ভিন্নভাবে কিন্তু এটাকে একটা ভিন্ন ব্র্যান্ডে নিয়ে এসছেন, এবং এখানে যেহেতু গত নির্বাচনে জনগণের প্রার্থী হিসেবে উনি নির্বাচন করেছেন এবং বিজয়ী হয়েছেন, এই বিজয়টা নারায়ণগঞ্জকে নির্বাচনী ফিল্ডে বা নির্বাচন কর্মকাণ্ডে বা নির্বাচনী বিষয়ে ভিন্ন মাত্রায় নিয়ে আসছে। অনেকগুলো সিটি কর্পোরেশন বা অনেক নির্বাচন হলো, এই নির্বাচনটাকে মানুষ ভিন্নভাবে দেখছে। আরেকটা জিনিস হচ্ছে ব্রিগেডিয়ার সাহেব যেটা বললেন, সেটা হচ্ছে যে এখানে কাউন্সিলর গুরুত্বপূর্ণ এই জন্য, কারণ কাউন্সিলরের সাথে অর্থনৈতিক কর্মকাণ্ড জড়িত। কারণ ওখানে যেহেতু একটা ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড আছে, যখন যিনি নির্বাচিত হবেন যিনি নির্বাচিত হবেন না, তার মধ্যে কিন্তু ডিফারেন্স তৈরি হয়ে যাবে, তার অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে অংশগ্রহণের ডিফারেন্স তৈরি হয়ে যাবে। কারণ ওখানে আপনার শিল্প এলাকা আছে, শিল্প এলাকাতে শ্রমিক আছে, অনেক কিছু এখানে জড়িত। কাজে সেই অনেক কিছুর কাছেই যদি প্রতিযোগিতামূলক পরিবেশ থাকে, যদিও একটা দলীয় সরকারের অধীনে নির্বাচন হচ্ছে, কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে স্বাভাবিক কারণেই দলকে সমালোচনার মুখোমুখি পড়তে হবে। এটা স্বাভাবিক কারণে, বিভিন্ন কারণে পড়তে হবে, সেটা মেনে নিতে হবে। কিন্তু তারপরেও যদি আমরা ধরি যে নির্বাচনটাকে আমরা প্রতিযোগিতামূলক পরিবেশে রাখতে পারি এবং সেখানে জনগণ অংশগ্রহণ করবে, কারণ জনগণ কিন্তু নির্বাচনমুখী। আমাদের দেশের মানুষ কিন্তু নির্বাচন, আপনি আজকে যদি নারায়ণগঞ্জ যান, আপনি দেখবেন নির্বাচনে যে কর্মকাণ্ড যতটুকু হয়েছে তার থেকে বেশি জনগণের অংশগ্রহণ অনেক বেশি, জনগণের আলোচনা অনেক বেশি, জনগণের বিভিন্ন জায়গায় জনগণ অলরেডি নির্বাচনমুখী তৎপরতায় জড়িয়ে পড়েছে। তো সেই কারণে আমরা নির্বাচনটাকে প্রতিযোগিতামূলক জায়গায় যদি রাখতে পারি, তাহলে এই নির্বাচন আরো ভালো নির্বাচন হবে, সেটাই আমরা আশা করতে পারি। ধন্যবাদ শাকাত হোসেন, আপনার কাছে আবার আসবো। একটু যদি আমরা জেলা পরিষদ নির্বাচন নিয়ে কথা বলি। জেলা পরিষদে এবার নির্দলীয় ভিত্তিতে নির্বাচন হচ্ছে, কিন্তু দলীয় হবে হচ্ছে না, জেলা পরিষদটা নির্দলীয় হচ্ছে এখনো অফিসিয়ালি, এবং কিন্তু পরোক্ষ ভোটে, অর্থাৎ নির্বাচিত প্রতিনিধিরা ভোট দেবেন। কিন্তু এই প্রথমবারের মতো নির্বাচন হচ্ছে, এর আগে মনোনয়ন ছিল আর কি। এটাকে আপনি কিভাবে দেখছেন? নির্বাচিত হওয়া ভালো, যে কোনো লোকাল গভর্নমেন্টে নির্বাচিত প্রতিনিধি থাকা উচিত। কিন্তু আমার এখানে একটা অবজারভেশন, আমার ব্যক্তিগত অবজারভেশন, একটা দেশে দুই নিয়মে তো আপনি নির্বাচন করতে পারেন না। এটা অনেকটা ইলেকট্রাল কলেজের মতো। এখানে প্রত্যক্ষ মানুষের কিন্তু কোনো যোগাযোগ নেই। যিনি জেলা পরিষদ নির্বাচিত হবেন তিনি কেন প্রত্যক্ষ ভোটে হচ্ছেন না, তিনি জনগণের কাছে যে যাবেন, জনগণের ভিতরে যে একটা উৎসাহ থাকবে ইলেকশনের, জনগণের কাছে যে জবাবদিহিতা থাকবে, সেটা আমার মনে হচ্ছে থাকছে না। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। আপনি আমেরিকাতে এখন চিন্তা ভাবনা হচ্ছে যে ইলেকট্রাল কলেজ থাকবে কি থাকবে না, কারণ তারা এতগুলো বছর এই কাণ্ড করে আসছে। এখন দেখা যায় যে জনগণের ভোটে যিনি নির্বাচিত হন তিনি নির্বাচিত হন না। ব্যাড অর গুডের কথা আমি আসছি না। তো এখন আপনি যদি ডেমোক্রেটিক প্রসেসের কথা বলেন, তাহলে এটাও একটা নির্বাচন, এটাকেও আপনি নির্বাচন বলতে পারেন। কিন্তু একটা দেশে আপনি ইউনিয়ন কাউন্সিল পর্যন্ত প্রত্যক্ষ নির্বাচন করছেন, সবই প্রত্যক্ষ নির্বাচন করছেন, সেখানে এইটা হঠাৎ করে এই নির্বাচনটা কেন হলো, এটা কি উদ্দেশ্য আসলে সরকার আমি ঠিক বুঝতে পারছি না। মানে সরকারের দিক থেকে যেটা বলা হচ্ছে যে জেলা পরিষদ মানে জেলা তো অনেক বড়, তো একজন প্রার্থীর পক্ষে হয়তো পুরো জেলায় গিয়ে ভোট চাওয়াটা, আমার মনে হয় ঠিক তা নয়। এটি একটি, আমি ঠিক ওটা মনে করি না। যেই কারণে নাকি নারী ভোটারদের, কিন্তু আমাদের সংরক্ষিত নারী আসনেও যে সরাসরি ভোট দিচ্ছে না সরকার, আমার মনে হয় এত আমাদের জেলা এখন এত ছোট হয়েছে যে 2-4টা হয়তো বড় জেলা থাকতে পারে, কিন্তু একজন লোক যদি নির্বাচন করেন তিনি তো চষে পারেন। এর চেয়ে অনেক জেলা আছে, তার চাইতে বড় কিন্তু কনস্টিটিউয়েন্সি আছে, কিন্তু ঢাকা শহরে কনস্টিটিউয়েন্সি আছে অনেক জেলার থেকে বড়। সেটা না, আমার মনে হয়, আমি ঠিক জানি না এর মধ্যে আর কোনো বিষয় আছে কিনা, রাজনৈতিক বিষয় উইদিন দ্য পার্টির ভিতরে আবার একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় কিনা। জেলা পরিষদ চেয়ারম্যান যদি পুরো জেলার নির্বাচিত হন, সেখানে আবার 2 জন 3 জন 4 জন, কুমিল্লাতে 14 জন মেম্বার পার্লামেন্ট আছে। তো সেই সব মিলিয়ে আমি ঠিক বলতে পারবো না, আমি এটা গেস করছি আমাদের রাজনৈতিক হাল হকিকত দেখে। তবে আমি যেটা মনে করি যে নির্বাচনের প্রসঙ্গে যদি
কথাটা বলি, তাহলে ডেমোক্রেটিক প্রসেসও এটা বলা যাবে না যে এটা নির্বাচন নয়, এটাও নির্বাচন, বাট আমাদের সিস্টেমের মধ্যে এটা একটা ব্যতিক্রম দেখছি আমি। যে আপনি কি আমার বলবেন? মনে হয় যে জেলা পরিষদের এখন পর্যন্ত যতটুকু এখতিয়ার, যেটুকু কাজের স্কোপ, যদি এরকম সরাসরি ভোটের নির্বাচন হয় এটা ভায়াবল হবে না। কারণ মানে জেলা পরিষদের চেয়ারম্যান এইভাবে জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি কি একটা পার্লামেন্ট চালাবেন? এখানে কি সেরকম বাজেট থাকবে যে জেলার বাজেট হয়? মানে তখন বাজেট তো থাকবে। তাকে সংসদ সদস্যের উপরে মনে করা হতে পারে আর কি। না, সেটাই বললাম। ইয়েতে কিন্তু অলরেডি তিনি সংসদ সদস্যের উপরে, তারা কিন্তু মর্যাদা পাচ্ছেন উপমন্ত্রী। হ্যাঁ, জেলা পরিষদের চেয়ারম্যান মানেই উপমন্ত্রী। সুতরাং তাদের অলরেডি একটা তারা কিন্তু ফ্ল্যাগ পান, ফ্ল্যাগ তো না, ওই যে এটা কি যেন ইয়েটা পান, ওই যে একটা ইয়ের মতো সিম্বল পান। এখন এই উপমন্ত্রীর স্ট্যাটাসটা তাদেরকে দেওয়া হয়েছে অলরেডি। কিন্তু কথা হলো ভায়াবিলিটি, জেলা পরিষদের বাজেট কি, তারা কতটুকু উন্নয়ন কাজ করে, সেই হিসাবে একটা ডাইরেক্ট নির্বাচন আমার কাছে ভায়াবল মনে হয় না। সুতরাং গভর্নমেন্টের যে আপাতত কনসিডারেশন যে এটা পরোক্ষ ভোটে নির্বাচিত হোক, সেটা আমি মনে করি যে যৌক্তিক। বাট এবারের ইলেকশনটা খুব অর্থবহ ইলেকশন হবে না। এটা দুটো কারণে হবে না। এক, প্রধান দলগুলো অংশগ্রহণই করছে না, সুতরাং এখানে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা নাই। এটা আসলে আওয়ামী লীগের মনোনয়নই নির্বাচন এরকম হয়ে যাবে। আর সেকেন্ড কারণ হচ্ছে এই নির্বাচনে যারা ভোটার তারা নির্বাচিত হয়েছেন কিন্তু আবারও একটা ফ্লড ইলেকশনের ভিতর দিয়ে, মানে ইউনিয়ন পরিষদের ইলেকশন, উপজেলার ইলেকশনগুলি কিন্তু ঠিক মানে ওই 5 জানুয়ারির ধারাবাহিকতায় হয়েছে, তো মানে জেনারেলি খুব একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়নি। সুতরাং আমার মনে হচ্ছে এটা ঐতিহাসিকভাবে প্রথম নির্বাচিত হতে যাচ্ছেন, কিন্তু এটা একটা প্রকৃত মানে সুষ্ঠু এবং যেটাকে বলে যে পজিটিভ উদাহরণ হতে পারে, ওই রকম নির্বাচন এবার হবে না, এই অন্তত মৌলিক এই দুইটা কারণে। সো তারপরও আমি প্রথমবারের মতো নির্বাচন হচ্ছে, এটাকে আমি ইতিবাচক ভাবে দেখি। আমার মনে হয় আমাদের 5 জানুয়ারি নির্বাচনের পর অধিকাংশ নির্বাচনই আমরা একটা প্যাকেজের মধ্যে ফেলি এখন, মানে একই দোষে দুষ্টর মতো, এটা নিয়ে আলাদা আলাদা করে আর হাহাকার করে আমাদের কোনো কাজ নাই। তবে জেলা পরিষদগুলো দীর্ঘদিন কোন নির্বাচিত প্রতিনিধি বা জেলা পরিষদের চেয়ারম্যান ছাড়া ছিল, এইগুলি জেলা প্রশাসকরা কিংবা একজন আমলারা এগুলি চালাতো। অন্তত ওই জায়গাটা থেকে আমরা যে মুক্তি পাচ্ছি, দিস ইজ এ স্টেপ ফরওয়ার্ড। জি, আমাদের সাথে আরেকজন দর্শক আছেন ফোনে, আমরা একটু ফোনটা নেব। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আমার নাম লোকনাথ দাস, আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে বলছি। আমি একজন ওখানকার স্থায়ী ভোটার। আমার প্রশ্নটা হচ্ছে নাইম স্যারের কাছে। নাইম স্যার, আপনার কাছে আমার প্রশ্ন, 2014 সালের যে 5 জনের নির্বাচনে বিএনপি যে অংশগ্রহণ করলো না, এটা প্রায় সময় আপনার টকশোতে বলছেন এটা ছিল বিএনপির জন্য একটা রাজনৈতিক ভুল। আমার মতে তৈমুর আলম খন্দকার যে নির্বাচনে অংশগ্রহণ করলো না, এটাও ওনার জন্য রাজনৈতিক ভুল কিনা? কারণ এর আগে উনি বলছে দল ওনাকে কোরবানি করছে, এখন তো উনি নিজেই কোরবানি হলো। আর সাগর সাহেবের কাছে আমার প্রশ্ন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনটা কি সুষ্ঠু হবে কিনা, ওনার রাজনৈতিক বিশ্লেষণ যদি উনি আমাদের জানান। ধন্যবাদ। খুব সংক্ষেপে। না, আমি তো কথাটা রিপিটই করতে হবে। আপনিই বলেছেন আমার বক্তব্য, 10ম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার বিএনপি সিদ্ধান্ত নেওয়ার সময় ছিল গাজীপুরের নির্বাচনের ফলাফলের পরের দিনই। বিএনপির উচিত ছিল ঘোষণা দেওয়া যে চারিদিকে, মানে 6টা সিটি কর্পোরেশন নির্বাচনে জনগণ আমাদেরকে নির্দেশ দিয়েছে যে আমরা নির্বাচনে থাকতে হবে, তাদের বিজয়ের ভিতর দিয়ে আমরা নির্বাচনে থাকব। তাহলেই বাংলাদেশের সংসদীয় জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাস ডিফারেন্ট হতো। বিএনপির জন্য আজকের অনেক সমস্যা যেগুলি, এগুলি কিছুই থাকতো না। আর তৈমুর আলম খন্দকার যে নির্বাচন করতে পারে নাই, এটা তৈমুর আলম খন্দকারের আসলে দায় দায়িত্ব ছিল না, এটা দলের দায় দায়িত্ব, এটা এগেইন বিএনপিকে নিতে হবে। আর এইবার যে উনি নির্বাচন করছেন না, ওই ভয়েই, কারণ উনি তখনও ওনার সম্পদ কিছু নষ্ট হয়েছে, এবারও উনি আর ঝুঁকি নিতে চান নাই। এটা তার ব্যক্তিগত রাজনৈতিক সিদ্ধান্ত, এটার মধ্যে আমার কোনো মন্তব্য নাই। কিন্তু আমরা জাতীয় জীবনে যখন বড় রাজনৈতিক দল নির্বাচন সংক্রান্ত সিদ্ধান্তে ভুল ভ্রান্তি করে, তখন আমরা বলতে বাধ্য হই, কারণ এটা জাতীয় জীবনে আমাদের গণতান্ত্রিক পরিবেশ আবহে অনেক ক্ষতি হয়েছে এর ফলে। যে আপনাকে একটা প্রশ্ন, সুষ্ঠু না হওয়ার তো আমি কোনো কারণ দেখছি না। আমি কারণগুলো বললাম যে এবার দুটো দলই বড় দল,
আমি জানি না জাতীয় পার্টি মাঝখানে করবে বলে এখন পর্যন্ত তাদের খবর নেই। তো তার মানে দুটো বড় দলই কিন্তু আপনার ইলেকশনটা করছে, এবং সেটা দুটো বড় দলই বোধহয় একেবারে লোয়ার লেভেল পর্যন্ত ইলেকশনটা তাদের প্রার্থী দেবে। তো সেখানে একটা দ্বিমুখী ধরুন প্রতিযোগিতা হবে। এখন এর ভিতরে আমাদের দেশে যে ইলেকশন, সেখানে অনেক সময় দেখা যায় যে দলের ভিতরেই নানান রকমের ডিসস্যাটিসফ্যাকশনের কারণে হয় কিছু সংখ্যক লোক চুপ থাকে, অথবা কিছু সংখ্যক লোক পরোক্ষভাবে অন্যদিকে চলে যায়। তো নারায়ণগঞ্জে আমি কোনো সুষ্ঠু না হওয়ার কোনো কারণ দেখছি না, কারণ যিনি টেলিফোন করেছেন তিনি হয়তো গতবারও ভোট দিয়েছেন। গতবার যদি তিনি ভোট দিয়ে থাকেন, সেই পরিস্থিতির থেকে এই পরিস্থিতি অনেক বেশ কম আমি দেখছি। কারণ গতবারের নারায়ণগঞ্জ নির্বাচন শিডিউল ডিক্লেয়ার করার আগের থেকেই টেনশন চলছিল, একেবারে মানে রীতিমতো একটা টেনশন চলছে। সেখানে একটি অসুবিধা হতো নারায়ণগঞ্জে যেটা আছে, নারায়ণগঞ্জের যে কতগুলো ঘটনা ঘটে গেল এর মধ্যে, 7 খুন, তারপরে তকি হত্যা, তারপরে আরো অনেক কিছু, সেটা কতখানি এফেক্ট করবে এই ইলেকশনের প্রার্থীদের উপরে, সেটা দেখার কথা। লাস্ট যেটা আমি বলতে চাচ্ছি, তৈমুর আলম খন্দকার সাহেব উইথড্র করেছেন একটা বিরাট ক্যালকুলেশনের উপরে, আমার মনে হয়। ইটস নট দ্যাট অন্য কোনো কারণে উইথড্র করেছেন, অত আমাদেরকে দোষারোপ করে উইথড্র করছেন যে এই ইভিএম আনছে এই জন্য আমরা উইথড্র করলাম, বাট দ্যাটস নট দ্য ফ্যাক্ট। তৈমুর খন্দকার ওই কারণে না, ওই কারণে করেছে, যেটা বললাম, একটা দলটা হয়তো একটা তাদের একটা ক্যালকুলেশনের মধ্যে ছিল বলে করেছে, আমার এটা মনে হয়। এবং তাদের ক্যালকুলেশনে তখন আইভি কে জয় দেওয়াটাই তাদের এক্স্যাক্টলি যেটা বোধগম্য কারণ, একটা বড় সেটাতে তারা সফল হয়েছে, হ্যাঁ বলতে হবে। সেটি আমার মনে হলো তখন। আমি আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে, আমি একটু প্রশ্ন নিয়ে আসছি। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি নজরুল ইসলাম বলছিলাম, ঢাকা বংশাল থানা। বলুন। আমি সহকারী আইনজীবী জজ কোর্টে কাজ করি। তো আমি বংশাল থানার ভোটার। তো সিটি কর্পোরেশনের ভোটার যেহেতু আমার স্যার ভোট নিয়ে অনেক রকম কথা হয়, যে ভোটের কেন্দ্রে ঢুকে ভোটাররা কি সুষ্ঠুভাবে ভোট দিতে পারতেছে কিনা, বা প্রিজাইডিং অফিসার বা আদার যারা অফিসাররা আছে তারাই সিল মেরে কেন্দ্রে বাক্সে ফেলতেছে কিনা, বা অন্য কোনো অবৈধভাবে ভোট হইতেছে কিনা। তো এটা কি স্বচ্ছ করার জন্য স্যার সিসি ক্যামেরার দ্বারা শুধু আমরা যে কাপড় মানে পর্দার আড়ালে যে সিলটা মারি ওইটা ব্যতীত পুরা কেন্দ্রের রুমটা আমরা যদি সিসি ক্যামেরায় নিয়ন্ত্রণ করে বাহিরে মানে পর্যাপ্ত করে পর্দার মাধ্যমে যদি দেখাইতে পারি যে ভোট স্বচ্ছ হইতেছে। ধন্যবাদ, বোঝা গেছে। ভালো একটা প্রস্তাব, ভালো একটা উত্তর দিতে পারবো। একেবারে সিল মারাটা শুধু বাদ দিয়ে বাকি সব এটা আমরা কিন্তু গতবার ইলেকশনে আমরা লাগিয়েছিলাম, ক্লোজ সার্কিট ক্যামেরা লাগিয়েছিলাম ওইসব জায়গায় যেটাকে আমাদের কাছে মনে হচ্ছিল যে ভালনারেবল ডিফিকাল্ট এরিয়া, এবং আমরা আমাদের এইখানে ঢাকায় বসে আমরা কিন্তু মনিটর করেছি, এবং এটা আপনাদের টেলিভিশনে দেখানো হয়েছিল। ছোট ছোট জায়গায় যেমন নারায়ণগঞ্জের মতো জায়গায় হয়তো সব কেন্দ্রে না হলেও যে সমস্ত ভালনারেবল কেন্দ্র সেখানে লাগানো যেতে পারে, এটা কোনো এমন কোনো বিশাল বৈজ্ঞানিক বিষয় নয়। এবং উনি যেটা বলেন, দিস ইজ এ গুড সাজেশন। ইন্ডিয়াতে আজকাল যেটা করে ওরা কিন্তু ওই সিসি ক্যামেরা লাগায়, এখন সিসি ক্যামেরা তারা প্রায় প্রতিটি কেন্দ্রে কিন্তু লাগায়, এন্ড রেকর্ডেড ইয়ে থাকে, নিয়ে আসে ইলেকশন কমিশন। সময় আপনি কি বলবেন? আমাদের এখন আমি আসলে জেলা পরিষদ নিয়ে একটু কথা বলতে চাই। প্রযুক্তি ব্যবহার করা উচিত। জেলা পরিষদ নির্বাচনটা খুব চ্যালেঞ্জিং নির্বাচন এই জন্যই যে যিনি নির্বাচিত হবেন তিনি কিন্তু নির্বাচিত নেতা জেলার, কিন্তু ওই জেলাতে কিন্তু আরো 10 জন 8 জন 6 জন নির্বাচিত এমপি আছেন, ওই জেলায় কিন্তু মন্ত্রী আছেন, ওই জেলাতে ইউনিয়ন পরিষদের নির্বাচিত নেতা আছেন, ওই জেলাতে পৌরসভার নির্বাচিত নেতা আছেন, সিটি কর্পোরেশন আছেন, উপজেলা আছেন। এখন এই যে পাওয়ারের যে বিষয়টা আসতেছে, এতগুলো নির্বাচিত নেতার একজন নেতা যদি আমরা এইভাবে দেখি, সেই চ্যালেঞ্জটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখানে, এবং সেখানে দলের জন্য একটা চ্যালেঞ্জ, কারণ দল কিন্তু তার যে প্রার্থী নির্বাচন, সেই প্রার্থী নির্বাচন কিন্তু যতটুকু শোনা যাচ্ছে চারদিক থেকে খুব জটিল প্রার্থী নির্বাচন, এটা সহজ না। কারণ এক জায়গাতে একজন সদরের যিনি এমপি উনি একরকম চাচ্ছেন, বাইরের এমপিরা একরকম চাচ্ছেন, এবং প্রার্থীরা
সদরের যারা নেতা আছেন তারা একরকম চাচ্ছেন, কারণ আফটার অল উনি কিন্তু সদরে থাকবেন, জেলা সদরে থাকবেন। তো এই চ্যালেঞ্জটা কিন্তু সরকার জেনেই না, মানে নামছে। আওয়ামী লিগেরই যেটা নিউজ এসছে যে 61টি জেলার জন্য হ্যাঁ। মানে 700 স্বাভাবিক কারণে প্রার্থী। এই নাম্বার হবে। চেয়ারম্যান সেখান থেকে 61 জন নির্বাচন করা খুব তারা কঠিন। জানেন যে মনোনয়ন মনোনয়ন নির্বাচন, মনোনয়নের নির্বাচন। কিন্তু আবার যেহেতু এটি দিন দলীয়, হ্যাঁ অফিসিয়ালি কিন্তু আওয়ামী লীগ কাউকে মনোনয়ন দিতে পারছে না, সমর্থন দিতে পারছে। সুতরাং সেখানে কিন্তু আবার না, একটু সেটা অফিসিয়ালি তো না, খুব ডিফিকাল্ট জব। শুনেন, এটা তো ওই যে যারা নাকি নির্বাচিত প্রতিনিধি তাদের আবার পলিটিক্যাল একটা কমিটমেন্টের ব্যাপার আছে। বিষয় আছে। কিন্তু আরেকটা জিনিস কিন্তু ইন্টারেস্টিং একটা স্ট্রাকচার তৈরি হতে পারে, সেটা হচ্ছে আমাদের অনেকগুলো টায়ারে নির্বাচিত নেতারা আছে, তারা কিন্তু একটা রোল প্লে করার, একজন নেতা নির্বাচন করার একটা সুযোগ পেল। সেটা কিভাবে তারা এক্সারসাইজ করবে আলটিমেটলি সেটা, এবং সেটা কতটুকু কার্যকর ভাবে তারা করতে পারবে, সেটা হচ্ছে বড় চ্যালেঞ্জ আগামী দিনের জন্য। এই সিস্টেম কতটুকু কার্যকর হবে, কারণ আমার ইউনিয়ন পরিষদে যে নেতাটা থাকে, যিনি নেতা হচ্ছেন, যিনি চেয়ারম্যান হচ্ছেন, যিনি ওখানকার সদস্য হচ্ছেন, উনি যখন আমাদের সংসদ সদস্য নির্বাচিত হচ্ছে তখন কিন্তু ওনার সেই রোলটা থাকছে না। কাজে না, আসলে হ্যাঁ, না, সেটা একটা বড় বিষয় আছে। আমি এটা একটা বড় বিষয় আছে। নির্দলীয় যদি হয় তাহলে 700 লোকের কথা আসে কেন? তো এই 700 লোকে তো কন্টেস্ট করবে, তাহলে হয়তো করবে না, হয়তো করবে না, অনেকেই করবে না। শাসনা করলেও দলের অফিসিয়াল না হলো আনঅফিসিয়াল মনোনয়নটা দলকে ছেড়ে দেওয়া উচিত। না, দলকে ছেড়েও দিচ্ছে না, কারণ আমাদের রেওয়াজ হয়ে গেছে দলের একটা সেটাই support বললাম। দল ঘোষণা একজনকে করা। সাপোর্ট করবে। না, সেটাই বললাম, তাহলে দলকে দলের মধ্যেই হয়, ছেড়ে দাও, যে হতে পারে হোক। না, সেটা তো ছেড়ে দিবেই। আলটিমেটলি ভোটারদেরকে সরকার ডিকটেট করতে পারবে না, পারবে না। কারণ যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার তারা তো টেট না কম না, তারাও কিন্তু ভালো লোক। তো তারাও কিন্তু কাকে ভোট এক একটা দেবে? ভোট তারা, আমার মনে হয় না তারা বিক্রি করার মতো কেউ, তারা সবাই ওয়েল। সুতরাং ভোট বিক্রি হবে না কোনো না কোনো ভাবে। বিক্রির কথা বলছেন না, আমি বলছি যে তারা বিবেচনা করে দিবে তাদের একজন নেতা কাকে। একাধিক আপনার কন্টেস্ট করতে অসুবিধা। না, কন্টেস্ট তো হবে, কন্টেস্ট হবে। ওটা তো ঠেকাতে পারবে না। আওয়ামী লীগেরই যারা অ্যাপ্লিকেন্ট তাদের কেউ না কেউ কন্টেস্ট করবে, এটা শিওর। বাট তারা সবাই প্রথমে চেষ্টা করে নিবে দলের মনোনয়নটা পায়। যাই হোক, এটা আমার মনে খুবই ইন্টারেস্টিং একটা নির্বাচন, প্রথমবারের মতো আমাদের জন্য একটা বড় একটু ইন্টারেস্টিং হবে মনে হয়। আমরা সময় খুব অল্প, আমি সাকাত ভাই আপনার কাছে একটু আসবো। যে নির্বাচন কমিশন গঠন হবে আগামী ফেব্রুয়ারিতে নতুন করে, বিএনপি একটা প্রস্তাব দিয়েছে যেটা নিয়ে অনেক কথাবার্তা আছে, নানা মহলে নানা রকম প্রস্তাব আসছে, এই ব্যাপারে আপনি একটু যদি। আমি দেখুন, বিএনপির প্রস্তাব নিয়ে তো অনেক কথা হচ্ছে, আমিও আজকে অনেক জায়গায় কথা বলে আসলাম। যে ওইটা বাদে একটা কথা বলি, ইলেকশন কমিশন আপনি কনস্টিটিউশনটা আমি সাথে নিয়ে আসছি, যে কয়টা কনস্টিটিউশনাল বডি আছে তার মধ্যে ইলেকশন কমিশন দ্য মোস্ট ভাইটাল ওয়ান। এবং ইলেকশন কমিশনের ব্যাপারে একেবারে বলা আছে যে আইন দ্বারা বিধৌত ভাবে যদি কোনো আইন থাকে তার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি একটা কমিশন গঠন করবেন। আর কোনোটার মধ্যে কিন্তু নয়, অডিটর জেনারেলের মধ্যেও নেই। অডিটর জেনারেলের মধ্যে যেটা আছে সেটা আইন দ্বারা তাদের সার্ভিসেস ইত্যাদি হবে। আর পিএসসিতে বলা আছে যে একটি আইন দ্বারা পিএসসি গঠিত হবে। কাজে সরাসরি এখানে আপনার ইলেকশন কমিশনকে এতগুলো চ্যাপ্টারে দেওয়া হয়েছে, তার মানে নির্বাচন কমিশন দ্য সেন্ট্রাল অর্গানাইজেশন অফ এ ডেমোক্রেটিক কান্ট্রি। এবং আমরা একটি ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন কমিশন মডেল নিয়েছি। এখানে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অতীতের দিকে না তাকিয়ে একটা ইলেকশন কমিশন যদি সবচেয়ে কম বিতর্কিতভাবে গঠিত হয় তাহলে তার পক্ষে কিন্তু একটা কনফিডেন্স নিয়ে কাজ করা ইজি হয়ে যায়। কিন্তু যদি বিতর্ক প্রথম থেকেই তার পিছনে ছুটে তাহলে একটা পারসেপশনের মধ্যে অসুবিধা হয়। আমি বলতে চাই যে হয়তো যারা আসবেন তারা অত্যন্ত দক্ষ, অত্যন্ত ভালো লোক হবেন, কিন্তু যখন জনগণের এক সেকশনে একটা পারসেপশন হবে যে না এরা তো ভাই অমুকে লাগিয়ে দিয়েছে, সেইখানে ইলেকশন কমিশনের পক্ষে কাজ করতে খুব কষ্টকর। আপনি চিন্তা করেন যে আমরা একটা সময় পেয়েছিলাম বলে আমরা অন্তত আমাদেরকে জনসাধারণকে প্রকাশ করতে পারলাম যে আমরা এটা করছি ভাই, এটা করছি ভাই, অনেক কিছু। এবং মিডিয়ার প্রতিদিনই আমাদেরকে মিডিয়াতে আসতে হতো, এটা তো সবার পক্ষে সম্ভব হবে না। আমি লাস্ট আমার একটা ছোট্ট আছে, মানে রিকমেন্ডেশন, যেটা আমি দিতে চাচ্ছিলাম না কিন্তু দিচ্ছি, কারণ আমার এটা পেপারে আসবে, তবুও দিচ্ছি যে আমরা তো এখন অনধিক 5
এটা হয় কি কন্টিনিউশন হচ্ছে না, কিন্তু আমরা চলে গেলাম 3 জন, আসলো 5 জন, 5 জন চলে যাবে, আসবে আরেক 5 জন। একটা হচ্ছে ইনস্টিটিউশনাল মেমোরি, ধারাবাহিকতার একটা বিষয় আছে কিন্তু কমিশনে, সেটা কিন্তু বহুদিন থেকে হচ্ছে না। তো আমার সাজেশনটা হলো যে 5 জন, 3 জন ইলেকশন কমিশনার এনাফ বাংলাদেশে কাজ করার জন্য। যদি 5 জন দিতে হয় তাহলে 3 জন প্রথমে নিয়োগ দিয়ে অন্তত 1 বছর পরে মাঝামাঝি গিয়ে আর 2 জনকে নিয়োগ দিয়ে দেন। ওই জেনারেল ইলেকশন বা ন্যাশনাল ইলেকশনের আগে আর 2 জনকে নিয়োগ দিন, যাতে তারা ওই ন্যাশনাল ইলেকশনটা দেখতে পারে, এবং পরবর্তী পর্যায়ে যখন এই 3 জনের মেয়াদ শেষ হয়ে যাবে ওই 2 জনের মেয়াদ ওই থাকবে। 2 জনের মেয়াদ থাকবে। ওই 2 জনের মধ্যে থেকে যদি কেউ সিইসি হয় ভালো কথা, যদি না হয় তাহলে নতুন আরো 3 জনকে নিয়োগ দিবেন। এটা আমার মনে হয় যে একটা ধন্যবাদ। এই কন্টিনিউশনটা কিন্তু আমাদের এখানে নাই। আমি নেপাল থেকে আসলাম, সেখানে একটা কন্টিনিউশন আছে, ইন্ডিয়াতে তো আছে। আমার মনে হয় এটা একটা নির্দোষ প্রস্তাব, এতে সরকারের এতে কিছু হচ্ছে না। বা বিরোধী দলের কারণেই আপত্তি করার আপত্তি তেমন থাকার কোনো কিছু নাই। কোনো- সুতরাং এটা কিন্তু এটা মোর সর্ট অফ ইনস্টিটিউশনাল সুবিধার জন্য Exactly, তাদের হ্যাঁ। ধারাবাহিকতার একটা মূল্যায়ন থাকে, কারণ তারা নতুন যেই আসবে, যদি প্রধান নির্বাচন, আমার মনে হয় নিয়মটা থাকুক যে প্রধান নির্বাচন কমিশনার সহ 3 জন একটা টিমে আর 2 জন হ্যাঁ, তাই থাকবে এইভাবে। ওখান থেকে যদি কেউ তারা তখন সাপোর্টটা হ্যাঁ, দিতে ওখান পারবে। থেকে যদি কাউকে মনে করা হয় যে এই 2 জনের মধ্যে না, একজন করা যাবে, করা না যেতে না না, পারে। মানে আমি এখানে মানে যে করা না করাটা তো গভর্নমেন্টের ব্যাপার, করবে। তারা তো করতেই পারবে, কিন্তু আইনে ওইরকম কিছু না রাখার তো দরকার হয় না, না। ওটা দরকার কিন্তু হয় না। আমি যেটা বলতে চাচ্ছি যে এটা কোনো নির্দোষ বিষয়, বাট এইবারের নির্বাচন কমিশনটা গঠনের ক্ষেত্রে সরকারের যে তাদের যে মানে অলরেডি ধারণাগুলি আছে, মাননীয় রাষ্ট্রপতি যদি সেই দিকটা কাজে লাগিয়ে একটা মানে মোটামুটি ক্রেডিবল মানুষগুলিকে যদি এমন সিলেক্ট করা যায় যাদের প্রতি ডাইরেক্ট কোনো অভিযোগ করা যাবে না, এটা কিন্তু গুড এনাফ। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সময় আজকে শেষ, আজকে আর আলোচনা করা গেল না। আমরা আশা করব সামনের যে নির্বাচনগুলো আসছে সেগুলো খুবই সুন্দর নির্বাচন হবে, এবং আমরা এই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের পথে আরো এক ধাপ এগিয়ে যেতে পারবো। আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।